স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। 1 বছরের মধ্যে কানাডাতে 23 লক্ষের অধিক পরিমাণে ভিসা রিফিউজালের ঘটনা ঘটেছে। কানাডার ইতিহাসে এটা একটা ব্রেকিং নিউজ। বিশেষ করে এই ধরনের ঘটনা প্যান্ডেমিকের সময়ও ঘটেনি, এই পরিমাণে রিফিউজাল। তো এখানে বিশেষ করে সবচেয়ে বেশি রিফিউজ হয়েছে ভিজিটর ভিসা। এখানে 19 লক্ষের মতো ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে। আপনাদেরকে আপনার থেকে একটি কথা বলে রাখি, ভিজিট ভিসা নিয়ে আমরা একটি সেমিনার করব, ফ্রি অনলাইন সেমিনার, যেখানে আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে দেখানো হবে কি কারণে ভিজিট ভিসাগুলো রিফিউজ হয় এবং ভিসাগুলো সাকসেসফুলি সফলভাবে কিভাবে করতে পারেন। টোটালি ফ্রি, রমজান মাসে ফ্রি আপনাদেরকে এই তথ্যগুলো, গাইডগুলো আমরা দিব ইনশাল্লাহ। ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে আবার লিঙ্কটি দিয়ে রাখবো। শনিবারে দুপুর 2:30টায় এই সেমিনারটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইমে। যারা আগে আবেদন করেছেন, রিফিউজ হয়েছেন বা নতুন করে আবেদন করতে চান, আমাদের সাথে এই সেমিনারে যুক্ত হলে এখান থেকে একটা ক্লিয়ার পিকচার আপনারা পাবেন। ভিসা হবেই সেই গ্যারান্টি অবশ্যই দেবো না, কি কারণে ভিসাগুলো রিফিউজ হয় সেগুলোর এক্স্যাক্ট কারণগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাল্লাহ। এই জন্যে সে বিষয়টি আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। নিঃসন্দেহে এটা আপনাদের জন্য একটি গুড ওয়ার্ক হবে আমাদের সাইড থেকে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আমাদের মেইন পারপাস আজকে কানাডার 3টি সেক্টরে আপনার 23 লক্ষের অধিক ভিসা রিফিউজ হয়েছে। একটি হচ্ছে ভিজিটর ভিসা, একটি হচ্ছে স্টাডি পারমিট, আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট। তো এখানে যে রিফিউজালের রেশিও বা যে সংখ্যা, সেখানে কিন্তু ইমিগ্র্যান্ট ভিসার সংখ্যা নেই, সবগুলো এখানে টেম্পোরারি ভিসা। তো এই টেম্পোরারি ভিসা নিয়েই গত 24 সালে স্টুডেন্টরা, ভিজিটররা এবং ওয়ার্কাররা সাফার করেছে অনেক। এটা মূলত কানাডা গভর্নমেন্টের পলিসির কারণে হয়েছে। কানাডা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে সাফার করতেছে, বিশেষ করে কানাডার ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তারা কিন্তু ধুঁকতেছে কি জন্যে, ট্যুরিস্টরা খুব বেশি পরিমাণ আসতে পারে নাই। এরপরে ইউনিভার্সিটিগুলো তারা অনেক ফিনান্সিয়াল কষ্টের মধ্যে রয়েছে, কী কারণে তারা পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট রিক্রুট করতে পারেনি, এই জন্যে তাদের যে ফিনান্সিয়াল সাপোর্ট সেটাও তারা পায়নি। তো এটার কিন্তু ইফেক্টটা শুধুমাত্র স্টুডেন্ট কিংবা ভিজিটর কিংবা ওয়ার্কাররা পাচ্ছেন তা কিন্তু না, ইন্টারনাল কানাডা থেকেও তাদের স্টেক হোল্ডার যারা রয়েছে তারাও কিন্তু এখান থেকে সাফার করেছে। তো টোটাল বিষয়টা আজকে তুলে ধরতেছি। যারা কানাডা নিয়ে আগ্রহী অবশ্যই তথ্যগুলো দেখবেন, খুবই কাজে লাগবে আপনাদের, যে অ্যাকচুয়ালি কী ঘটেছে, কী কারণে এই রিফিউজালগুলো হয়েছে এবং এখান থেকে উত্তরণের উপায়গুলো এখানে অ্যাট এ গ্ল্যান্সে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর শুধুমাত্র ভিজিটরদের নিয়ে আলাদা একটা এপিসোড করতেছি শনিবারে, আশা করছি আগ্রহীরা যুক্ত হবেন। Canada refuses a record number of study, work and visitor visas. তো আপনারা জানেন যে মূলত কানাডা একটি খুবই ওয়েলকামিং কান্ট্রি। তো কানাডার এই মেজাজটি নষ্ট হয়ে যায় 2023 বা 23 সালের মাঝামাঝি এসে, যখন কানাডাতে নানা ধরনের ক্রাইসিসের ডালাপালা মেলে যায়। ট্রুডো গভর্নমেন্ট, যিনি সবসময় ইমিগ্র্যান্ট বান্ধব, তিনি বাধ্য হয়ে মূলত এখানে একটি কাটছাঁট নীতি ঘোষণা করেন। তার পরিপ্রেক্ষিতে মূলত এই রেস্ট্রিকশনগুলো শুরু হয়ে যায়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে 2024 সালে, মূলত 2024 সালে 23,59,157 টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনস, যেটা রেকর্ড ব্রেকিং। 50% অফ অল সাবমিশনস, অর্থাৎ টোটাল যে অ্যাপ্লিকেশন কানাডা ওয়েবসাইটে সাবমিট হয়েছে তার 50% অ্যাপ্লিকেশন এখানে রিফিউজ হয়েছে, যেটি আগের বছরে ছিল 35%। ইউজুয়ালি যেটা হয় যে কানাডার একটা বাজেট থাকে, তারা যে 100% অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে তা কিন্তু কখনোই হয়নি, কখনো হবেও না। যতগুলো অ্যাপ্লিকেশন সাবমিট হয় তার একটি পোর্শন তারা রিফিউজ করবে, এটা কমনলি কিন্তু থাকে। কারণ হচ্ছে অনেক অ্যাপ্লিকেশনের মেরিট ঠিক থাকে না, তো ইউজুয়ালি এটি 30 থেকে 35% থাকে, কিন্তু সেটা রিফিউজাল রেশিওটা 50%-এ উঠে গেছে। এটাই মূলত একটা কানাডার জন্য একটা ইতিহাস হয়ে গেছে। দিস seismic shift driven by tightened visa regulations has sent shockwaves through applicant communities worldwide, with visitor visa, study permit and work permit all facing unprecedented scrutiny. তো আমরা মূলত একটা ইনডেপথ পর্যালোচনা করব। কানাডা ইজ slamming the door shut, what it means for hopeful migrants and how it's reshaping the nation's global image. A record-breaking rejection wave. According to data, Canada's Immigration, Refugee and Citizenship Canada rejected 2.36 million temporary resident applications in 2024,
This marks the highest refusal rate since before the COVID-19 pandemic in 2019. This figure represents 15% jump from আগের বছরের তুলনায় এই রিফিউজাল রেশিওটা 15% বেশি হয়ে যায়, সেটা আপনারা জেনেছেন অলরেডি। দি রিফিউজাল স্প্যান 3 key categories: visitor, study permit and work permit, each reflecting distinct policy shift and societal pressures. তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.95 মিলিয়ন অ্যাপ্লিকেশনস, অর্থাৎ ভিজিট ভিসা প্রত্যেক 100 জনের মধ্যে 54 জন এখানে রিফিউজাল হয়েছেন। বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে রিফিউজাল রেশিওটা আরও বেশি। এটা হচ্ছে গ্লোবাল রেশিও। গ্লোবাল রেশিওতে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক 100 জনে 54 জন এখানে রিফিউজ হয়েছেন। তার মানে ইউরোপিয়ান কান্ট্রি থেকে যারা আবেদন করে ইউজুয়ালি তাদের রিফিউজাল রেট কিন্তু কম। এই কারণে আমরা যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো রেশিও ধরি, সেখানে বলা চলে 80 থেকে 90% অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, 90% পর্যন্ত। এই কারণেই মূলত অনেক লিগালি বা অনেক যারা এখানে যাদের গুড ফাংশন ছিল, ডকুমেন্ট ভালো ছিল, ব্যাংক ব্যালেন্স ভালো ছিল, তারাও এখানে রিফিউজাল পেয়ে গেছেন। আপ ফ্রম 40% ইন 2023, 14% ইনক্রিজ, অর্থাৎ আগের বছরের তুলনায় এখানে ওভারঅল 14% বেড়ে গেছে রিফিউজালের রেশিওটা। স্টাডি পারমিটের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা 2,90,317 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা এখানে তাদের এটা যেটা পার্সেন্টেজ করলে 52% স্টুডেন্টরা হোল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে যতগুলো আবেদন করেছে 52% স্টুডেন্ট এখানে রিফিউজাল পেয়েছে, যেটা আগে ছিল 38%, এখানেও 14% বেড়ে গেছে রিফিউজাল রেশিও। এখানেও বলবো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে এখানে রিফিউজাল রেশিও বেড়ে গেছে। কী কারণে? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রি, এই সমস্ত কান্ট্রির সিটিজেন যারা কানাডা থেকে পড়াশোনার জন্য আসে, তারা ইউজুয়ালি থেকে যেতে চায় না বা তাদের টার্মস কন্ডিশনগুলো খুব বেশি প্রবলেম হয় না। প্রবলেম তৈরি হয় ইউজুয়ালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে, সাউথ এশিয়ান কান্ট্রিগুলো থেকে। এই জন্যই এখানে রিফিউজাল রেশিওগুলো অনেক বেশি ছিল বা এখনও চলমান রয়েছে কিছুটা। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটু ব্যতিক্রমে দেখা গেছে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 23 সালে ছিল 23% রিফিউজাল রেশিও, যেটা 2024-এ এসে হয়েছে 22%। এখানে 1,15,549 জনকে রিফিউজ করা হয়। তো এই হলো অবস্থা। দিস সার্জ ইজ রিফিউজাল অ্যালায়েন্স উইথ এ ব্রডার গভর্নমেন্টাল স্ট্র্যাটেজি টু স্কেল ব্যাক দি পোর্শন অফ টেম্পোরারি রেসিডেন্ট ফ্রম 6.5% to 5%। তো 2024 সালে কানাডা গভর্নমেন্টের একটি পলিসি ছিল, দেশে যে হারে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা বেড়ে গেছে সেটিকে কমিয়ে একটা উপযুক্ত পার্সেন্টে আনা, অর্থাৎ 6.5% টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা ছিল, তারা সেটিকে কাটছাট করে 5% আনতে চেয়েছিল। তো এই পলিসির কারণে তারা অনেক ভিসা, টেম্পোরারি ভিসা ইস্যু করেনি। 2 নম্বর পলিসি হচ্ছে তারা কানাডাতে যারা অবস্থান করতেছে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে, ওয়ার্কার হিসেবে, স্টুডেন্ট থেকে ওয়ার্কারে, তাদেরকে আবার পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট করার সুযোগগুলো আরও বেশি উন্মুক্ত করে দিয়েছে। 2025 সালে এই ঘটনাটা আরও বেশি ঘটবে। এই কানাডাতে যারা আছে, যারা উপযুক্ত, তাদেরকে মধ্যে থেকেই ইমিগ্রেন্ট ভিসার বেশি ইস্যু করা হবে, যাতে করে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যাটা কমে যায়। এটা হচ্ছে প্ল্যান। 26 সাল নাগাদ তারা 2026 সাল নাগাদ 5%-এ কমিয়ে আনবে, 6.5 থেকে 5% কমিয়ে আনবে। এই পলিসির কারণেই মূলত একটা ব্যাপক বুলডোজার চলে 2024 সালে। হোয়াই দি রিফিউজাল হ্যাভ ইনক্রিজড, তো এখানে আরও কারণগুলো এখানে মেনশন করা হচ্ছে। পপুলেশন কন্ট্রোল অ্যান্ড রিসোর্স স্ট্রেইন। তো কানাডার পপুলেশন আপনারা জানেন যে 2023 সালে মূলত প্রথমবারের মতো 4 কোটি টাচ করে। তো এখানে পপুলেশন 4 কোটি, সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, কোনো ম্যাটারই না। কিন্তু এখানে এটি ম্যাটার হয়ে যাচ্ছিল কী কারণে? যে এখানে এই অতিরিক্ত পপুলেশনের কারণে এখানে যে সমস্যাটা হচ্ছিল সেটা হলো যে হাউজিং ক্রাইসিস। এই হাউজিং ক্রাইসিসটাকে মিট করাটা অ্যাকচুয়ালি কানাডা গভর্নমেন্টের জন্য খুবই চ্যালেঞ্জিং একটি ইস্যু। সে কারণেই মূলত আরও এছাড়াও হেলথ কেয়ার, পাবলিক সার্ভিস, এই ফ্যাসিলিটিসগুলো নিয়েও মূলত একটা প্রবলেম তৈরি হয়। ইন রেসপন্স দি গভর্নমেন্ট আনভেইলড এ প্ল্যান টু রিডিউস দিস ফিগার টু 5% by 2026 as detailed in an IRCC press release on temporary resident programs. The refusal surge in 2024 is a direct outcome of this policy. ভিজিটর ভিসা নিয়ে এখানে যে বিষয়টি আমরা আরও বিস্তারিত একটু দেখতেছি, often seen as a potential backdoor to overstaying, faced the hard set cuts with 50
4% rejection rate reflecting heightened security and applicants intent to leave. এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হলো যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে ভিজিট ভিসার রিফিউজাল রেশিও অনেক বেশি ছিল, স্টুডেন্টদের রিফিউজাল রেশিও অনেক বেশি ছিল। এটার বড় একটি কারণ হলো 2022-এর মাঝামাঝি থেকে 2023 সাল পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিজিট ভিসা পায় এই কান্ট্রিগুলো থেকে। তো এখান থেকে ভিজিটর হিসেবে যারা কানাডাতে আসে, তারা যখন আবেদন করেছিল, তারা এখানে দেখিয়েছিল যে তারা 3 মাস 6 মাস থাকবে, থাকার পরে চলে আসবে, তারা একটা বিয়েতে যোগদান করবে, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে চলে আসবে, তারা একটা মেলাতে যাচ্ছে, মেলা শেষ করে চলে আসবে। তো এখানে এইভাবে অনেকেই কানাডাতে চলে আসে। তো এখান থেকে মেজরিটি সংখ্যক ব্যক্তিরা কানাডাতে থেকে যায়। তারা তাদের কথা, তাদের যে স্টেটমেন্টের সেই কমিটমেন্টের সাথে তারা প্রতারণা করে, চিটিংয়ের কারণে মূলত তারা আর কানাডা থেকে ব্যাক করেনি। তারা অনেকে রিফিউজি ক্লেম করেছে, তারা এখনও কানাডাতে অবস্থান করতেছে, মানবতার জীবনযাপন করতেছে, জব খুঁজতেছে, এই ধরনের ব্যক্তিরা কানাডাতে অবস্থান করতেছে। তো কানাডা গভর্নমেন্ট যখন স্ট্যাটিস্টিক্স কানাডা রিপোর্টটা দেখলো, যে তারা তো প্রত্যেক বছর পর্যালোচনা করে যে কী পরিমাণে টেম্পোরারি রেসিডেন্ট ইনক্লুড হলো, এন্ট্রি হলো এবং কী পরিমাণে বের হয়ে গেল। তো সেই তথ্য যাচাই বাছাই করে দেখা গেল যে বাংলাদেশ থেকে স্টুডেন্টদের রিফিউজি ক্লেমের সংখ্যা 1200% বেড়ে গেছে। তারপরে আপনার এখানে ভিজিটর থেকে রিফিউজি ক্লেমের সংখ্যা 500% বেড়ে গেছে। ইন্ডিয়া থেকেও এই কাছাকাছি রেশিওতে বেড়ে গেছে। যখন এই তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে পেল গভর্নমেন্ট, তখন তারা মূলত এখানে এই কান্ট্রিগুলোর উপরে অনেক বেশি কঠোর হয় এবং ইমিগ্রেন্ট অফিসারদের উপরে কিন্তু তারা একটি ডিরেকশন দিয়ে দিয়েছে যে এখানে যারা আসে নানান ধরনের কথা বলে, তারা আসলে কথা রাখে না, তাদের মধ্যে প্রতারণার সংখ্যাটা অনেক বেশি। এই কারণে 2024 সালে স্টাডি পারমিট ভিসা অনেক কম ইস্যু হয়েছে। 2024 সালে ভিজিটর ভিসা 90% পর্যন্ত রিফিউজাল হয়েছে বাংলাদেশিদের সংখ্যা, যেটা আমরা জানি। তো এইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করেছে এই বাংলাদেশি বা ইন্ডিয়ান পিপলরাই। তারা তো তাদের কথা রাখে নাই। মূলত এই কারণেই গভর্নমেন্ট বাধ্য হয়েছে তাদের উপরে যাচাই বাছাই না করে গড়পড়তা রিফিউজ করতে। তো এই বিষয়টা কিছুটা হলেও শিথিলতা, যেহেতু একটা বছর পার হয়ে গেছে, এখানে একটি স্বাভাবিক কারণ হবে এবং সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো আমাদের নেক্সট আলোচনায়। শনিবারে আমরা জাস্ট এই সেমিনারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। স্টাডি পারমিটের বিষয়ে যেটি আপনারা দেখলেন যে এখানে 52% রিফিউজাল রেট। দি গভর্নমেন্ট টাইটেন রুলস টু ক্র্যাব এক্সপ্লয়টেশন ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রামে কিন্তু আগে অনেক নয়সয় বা অনেক ধরনের আপনার ফ্রড কেস হতো, সেগুলো গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে বেশ কয়েকটা উপায়ে। সেগুলো আপনারা দেখবেন এখানে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম ওভারহল have been hit hard by reforms aimed at stabilizing Canada's education sector. এখানে কি করতেছে তারা? এখানে তারা একটি কোটা দিয়েছিল 3,60,000-এর। তো এখানে আরও অনেক পরিমাণে অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। তো 3,60,000 কোটার বাইরে তো তারা স্টাডি পারমিট ইস্যু করবে না, সুতরাং অতিরিক্ত অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়েছে। পাশাপাশি এখানে অনেক বেশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যাচাই বাছাই করা হয়েছে। রিকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ ডিএলআই থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন এসেছে সেগুলোকেই মূলত এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে। কিন্তু নন ডিএলআই প্রতিষ্ঠান থেকে যারা এখানে আবেদন করেছে, বিশেষ করে আননোন বা লেজার নোন কলেজ, তাদেরকে একদম সর্বশান্ত করে দিয়েছে কানাডা গভর্নমেন্ট। তাদের ভিসা রিফিউজাল অনেক বেশি। এই সমস্ত প্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার উপক্রম, কারণ অ্যাকচুয়ালি তাদের খুব বেশি কমপ্লায়েন্স ছিল না। 2 নম্বর হচ্ছে ফ্রড ক্র্যাকডাউন। আগে যেটা সিস্টেম ছিল যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স পেলেই সেটা দিয়ে ভিসা আবেদন করা যেত, এখন গভর্নমেন্ট যেটা করেছে, যখন একটা ইউনিভার্সিটি এলওএ বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স ইস্যু করে, তখন স্টুডেন্ট সেই এলওএ নিয়ে যখন ভিসার আবেদন করে, ভিসার আবেদনের 10 দিনের মধ্যেই কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওই ইউনিভার্সিটিতে খোঁজ নেয় যে প্রকৃতপক্ষে তুমি লিগালি এই ধরনের অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করেছো কিনা। আগে কিন্তু এটা ছিল না, এখন করে। যখন এইভাবে আপনার ডাবল চেকিং করা হয়, তখন সেটার মাধ্যমে সঠিক স্টুডেন্টদের সংখ্যাটি যাচাই করা সম্ভব হয়। এবং এই প্রক্রিয়াতে 9,000 ফ্রড কেস ধরা পড়েছে এখানে, এবং সেগুলোকে রিফিউজ করা হয়েছে। তো এগুলো একটি কারণ। ফিনান্সিয়াল বিষয়গুলোতে কানাডা গভর্নমেন্ট আরও বেশি কঠিন হয়েছে। আপনারা জানেন 2024 সালের জানুয়ারি থেকে অ্যাকোমোডেশন ফিটা অনেক বাড়ানো হয়েছে। আগে ছিল 10,000, এটি 20,500 করা হয়েছে। তো সে কারণেই এখানে ফিনান্সিয়াল স্ট্রেংথগুলো আরও স্ট্রংলি যদি রিপ্রেজেন্ট না হয়, তাহলে সেগুলোকে রিফিউজ করা হয়েছে। এই হলো অবস্থা।
তো এটার কারণে ওভারঅল 2023 সালে যেটা ছিল 38%, সেটা 24 সালে 52% রিফিউজাল হয়ে যায় আপনার এখানে স্টুডেন্টদের জন্য, এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য এটি রিফিউজালের সংখ্যা 70-80% পর্যন্ত গিয়ে গড়িয়েছে। ভিজিটর ভিসা স্ক্রুটিনি, এটা ভিজিটর ভিসা স্ক্রুটিনি তো আমরা অলরেডি দেখেছি, আরও এখানে ডিপ যতটুকু পাচ্ছি, কমন রিজেকশন রিজনের মধ্যে রয়েছে ইনসাফিসিয়েন্ট টাইস টু হোম কান্ট্রিজ। অর্থাৎ আপনি কানাডাতে আসবেন, আপনি কানাডাতে আসার আগে আপনার দেশে কাদেরকে রেখে আসতেছেন, দেখা গেলো খুব বেশি আত্মীয় স্বজন নেই, আত্মীয় স্বজন বেশিরভাগ অলরেডি আমেরিকা বা কানাডাতে বসবাস করতেছে, তখন আপনার টাইসটা দুর্বল হচ্ছে। আপনার দেশে খুব বেশি সহায় সম্পদ নেই, বা খুব বেশি অ্যাসেট নেই, বা খুব লিকুইডিটি আপনি জব করেন না, বা আপনার নিজস্ব খুব প্রেস্টিজিয়াস বিজনেস নেই, এই সমস্ত কারণেই আপনার ফাইলটা দুর্বল হয়ে যাচ্ছে। এগুলোর কারণে মূলত অনেক ফাইল রিফিউজ করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। A first post report noted that in several months of 2024, refusals outpaced approvals, a stark reversal from Canada historically welcoming stance. ওয়ার্ক পারমিটের বিষয়টি এখানে আমরা আসি। ওয়ার্ক পারমিটের বিষয়টি একটু সহনীয় ছিল এখানে, সেটা নিয়ে গভর্নমেন্টের খুব বেশি হেডেক ছিল না। স্টুডেন্ট এবং ভিজিটরদের উপরে ক্র্যাকডাউনটা বেশি গেছে। ইউজুয়ালি ওয়ার্ক পারমিটের একটা রিফিউজাল রেশিও থাকে এখানে, আপনার আগে ছিল 22%, সেটা কমিয়ে আগের বছরে ছিল 23%, পরে এটি এসে 22% হয়। এটি স্বাভাবিকভাবেই এটাকে ধরা যেতে পারে। Canada relies on foreign workers to fill labor shortages in sectors like healthcare, construction. Stricter labor market impact assessment introduced in November 2024 aim to target low-value application while preserving essential talent. Economic implication: a double-edged sword. Canada's visa crackdown carries profound economic consequences, both positive and negative. The upside easing infrastructure pressure. তো এখানে ইন্টারনাল যে সমস্ত প্রেশার ছিল, উইথ টেম্পোরারি রেসিডেন্ট ডাউন স্কেল, এক্সপার্টস প্রেডিক্ট রিলিফ ফর কানাডাস ওভারবার্ডেন হাউজিং মার্কেট। তো যেটা বলতেছিলাম যে এখানে 2023 সালে এখানে একটা ঘটনা আমরা দেখেছি যে রেন্টাল ভ্যাকান্সিস হিট হিস্টোরিক লো, অর্থাৎ 1.5% পার ইন কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন, ড্রাইভিং রেন্ট স্কাই হাই। এখানে আকাশচুম্বী হয়ে যায় বাসা ভাড়া, বিশেষ করে যারা কানাডাতে সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে বসবাস করতেছিলেন তাদের জন্যে এটি খুবই একটি দুঃস্বপ্নের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ টেম্পোরারি রেসিডেন্টরা এখানে এসে যখন ব্যাপক ক্রাউড করতেছিল, তখন এখানে আপনার বাসা পাওয়াটাই অনেক টাফ, মানে ছোটোখাটো বাসা অনেক হাই রেঞ্জের কষ্ট দিয়ে এখানে অ্যাভেল করতে হচ্ছিল। এর ফলেই মূলত এখানে ইকোনমিতে এটার একটা ব্যাপক ব্যাড ইম্প্যাক্ট পড়ে। ফিয়ার নিউ কামার্স কুড স্টাবিলাইজ ডিম্যান্ড, ধরো কনস্ট্রাকশন lags mean long-term peaks remain elusive. Healthcare, too many benefit as wait times exacerbated by population growth is slightly. The downside: talent and tourism at risk. তো কানাডার এই যে রিফিউজাল, এটার ফলে যেটা ঘটতেছে সেটা হলো কানাডার ইকোনমিতে এটা একটা ব্যাড ইফেক্ট পড়ে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কন্ট্রিবিউট ওভার 22 billion annually to the economics, supporting 218,000 jobs according to IRCC data. তো স্টুডেন্টদের যে ব্যাপক হারে এখানে অবস্থান, সেটা কানাডার ইকোনমিকে ব্যাপকভাবে সাপোর্ট করে। সেই জায়গাটি বাধাগ্রস্ত হচ্ছে, কানাডার ট্যুরিজম ইন্ডাস্ট্রি বাধাগ্রস্ত হচ্ছে এই এই রিফিউজাল রেশিওগুলোর কারণে, বা কানাডা গভর্নমেন্টের রিসেন্ট নীতির কারণে। তো এই সেক্টরগুলোতে কন্ট্রোল করার দরকার ছিল আরও আগেই, কিন্তু পরে সে কন্ট্রোল করতে গিয়ে অ্যাকচুয়ালি ট্রুডো গভর্নমেন্ট শেষ পর্যন্ত তার ক্ষমতায় ছাড়তে বাধ্য হলেন। ট্যুরিজমে দেখা যাচ্ছে যে 102 বিলিয়ন ইন্ডাস্ট্রি, প্রি প্যান্ডেমিকে 102 বিলিয়নের ইন্ডাস্ট্রি ছিল কানাডার আপনার ট্যুরিজম সেক্টরটা। তো এই সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এই সমস্ত কারণে। তো আমরা আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না, আর এখানে আরও কিছু বিষয় ছিল, তো আমরা সেগুলো স্কিপ করতেছি। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।